মোদি ম্যাজিকে উড়ে গেল বিরোধী শিবির। উত্তরপ্রদেশে তো বটেই, উত্তরাখণ্ডেও, তবে অন্যান্য তিনটে রাজ্যতে কংগ্রেস বেশ খানিকটা চওড়া হাসি এখনো পর্যন্ত ধরে রেখেছে। আমাদের নজর প্রত্যেকটা রাজ্যের দিকে রয়েছে, কিন্তু আমরা এই নিয়ে আজকের যে ভোট এবং যে রেজাল্ট, বিশেষ করে উত্তরপ্রদেশ যেখানে সব থেকে বেশি বৈচিত্র্য, কোনো বিশেষ লক্ষণ, কোনো সিগনিফিকেন্ট ফিচার নতুন করে কি সামনে এলো, এ নিয়ে আমরা কথা বলতে সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো আমরা। ব্যুরো চিফ রজত শুভ্র মুখোটি আমার সঙ্গে রয়েছেন। রজত, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, একদিকে যেমন আঞ্চলিক দলগুলো কলকি পেল না, অন্যদিকে জাতপাতের রাজনীতি যেটা উত্তরপ্রদেশ বরাবর দেখেছে, কোথাও কি সেটা ফিকে হলো? কি কি সিগনিফিকেন্ট ফিচার তুমি লক্ষ্য করলে? দেখো, উত্তরপ্রদেশের ভোটে এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের চোখের সামনে চলে আসছে, যে এটা কিন্তু একটা নতুন ল্যাবরেটরি। উত্তরপ্রদেশ মানে একটা ভারতীয় ভোটের একটা মিনি ভারতবর্ষ উত্তরপ্রদেশকে বলা যায়। এত ধর্ম, এত জাতপাত, বিভিন্ন বর্ণের মানুষ, একটা বিরাট অঞ্চল, তার রেজাল্ট কিন্তু গোটা দেশের ওপর প্রভাব বিস্তার করে। তার রেজাল্ট একটা নতুন প্যারাডাইমের উপর তার প্রভাব বিস্তার করে, নতুন নতুন আঙ্গিক খুলে দেয়। এটা আমরা যেটা বলছি যে 1989 সাল বিজেপি, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি 57টি আসন পেয়েছে। সেই সময় কংগ্রেসের আসন 94টি এবং জনতা দল তখন সংযুক্ত, তাদের আসন 208টি। সমাজবাদী পার্টি সেভাবে নেই, বিএসপি নেই। কিন্তু এই জায়গায় থেকে দেখা যাচ্ছে একটা নতুন অধ্যায় সূচনা হলো ভারতীয় রাজনীতিতে। রাম জন্মভূমি আন্দোলন, আদবানির নেতৃত্বে রথযাত্রা শুরু হলো। ধর্ম ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করা শুরু করলো এবং বিজেপির আসন 1991 57 থেকে বেড়ে এক লাফে হয়ে গেল 221। এই একটা ঘটনাই প্রমাণ করছে যে বিজেপি এবার উত্থান করছে, তারা প্রো হিন্দুত্বের লাইন নিচ্ছে, রাম জন্মভূমি আন্দোলন করছে। করে আমরা দেখতে পাচ্ছি যে 1989 থেকে সেই আসন বেড়ে 91 হয়ে গেল 221। পিউ সেই সময় আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আসন সংখ্যা কমে হয়ে গেল 46। এবার পরের ভোট, আবার 2 বছর পরে ভোট হচ্ছে 93 সালে, তখনও কিন্তু হিন্দুত্বের জিগির রয়েছে। বিজেপি 177টি আসনে জয়ী, কংগ্রেস ফোর্স হিসাবে কমে যাচ্ছে 28টি আসন। 96 সাল আবার নির্বাচন, বিজেপি তখনও কিন্তু তাদের কড়া হিন্দুত্বের লাইনে রয়েছে। আবার তারা তোমার রাম মন্দির আন্দোলন রয়েছে, একাধিক তাদের কট্টর হিন্দুত্ববাদী মুভমেন্ট তারা জিইয়ে রেখেছে। সেই সময় দাঁড়িয়ে তাদের আসন সংখ্যা 174। এবার যে 174 যখন বিজেপির আসন হচ্ছে, তারপরের যদি ভোটগুলো আমরা দেখি, তাহলে কিন্তু একটা ইন্টারেস্টিং ফিচার লক্ষ্য করব যে 1996 সালের পর থেকে 2002-এ ভোট, বিজেপি মাত্র 88টি আসন। 2007-এ বিজেপির আসন কমে গেল 51টি আসন। 2012 47টি আসন। এই যে বিজেপির আসন কমছে, তাহলে বাড়ছে কে? কংগ্রেস বাড়ছে না, কংগ্রেস কিন্তু আরো 33 থেকে কমে 25, 22, 28। উত্তরপ্রদেশে কংগ্রেস রীতিমতো ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। সেই সময় আমরা দেখছি দুটো আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে। 96 সাল থেকে 110টি আসনে সমাজবাদী পার্টির জয়, বিএসপির 67। 2002-এ সমাজবাদী বেড়ে হলো 143, বিএসপি বেড়ে হলো 98। 2007 বিএসপি হয়ে গেল 206, সমাজবাদী 57। 2012 97, 2012 বিএসপি 80, সমাজবাদী 224। অর্থাৎ 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বিজেপি ইউপি রাজনীতিটাকে কন্ট্রোল করছে ধর্মের জিগির দিয়ে। 1996 সালের পর থেকে এই যে রিজিওনাল দুটো ফোর্স, সমাজবাদী পার্টি এবং বিএসপি, এরা এখানে কাস্ট পলিটিক্সকে একটা নতুন আঙ্গিকে নিয়ে এলো। সেখানে ভূমিহার, জাট, রাজপুত, জাটভ, তারপরে তোমার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই গোটা ভাবে উত্তরপ্রদেশটাকে ভেঙে দিল। কিন্তু 2014 সালে আমরা লোকসভা নির্বাচনে যার পদধ্বনি পেলাম, 2017-তে বিধানসভা ভোটে সেই বৃত্তটা সম্পূর্ণ হলো। এতে দেখা যাচ্ছে ইউপিতে এখন ধর্মের ভিত্তিতে ব্যাপক মেরুকরণে ভোট হলো না, জাতপাতের ভিত্তিতে ব্যাপক মেরুকরণে ভোট হলো না। বিউপিতে একটা নতুন শ্রেণীর উত্থান হলো, তারা প্রো মোদি, অ্যান্টি মোদি। এখানে বিজেপির থেকে মোদি বড় একটা ফ্যাক্টর হয়ে গেছে। তারা, আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায় বিজেপিকে ভোট দিচ্ছে, মোদিকে ভোট দিচ্ছে, তোমার ভূমিহার ভোট দিচ্ছে, জাট ভোট দিচ্ছে, তোমার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ভোট দিচ্ছে, তোমার উচ্চ শ্রেণী তো ভোট দিচ্ছেই। অর্থাৎ মোদির নামের মধ্যে দিয়ে একটা গোটা কাস্ট ফ্যাক্টরটা মিলেমিশে এক হয়ে গেল। এখন এখানে ফ্যাক্টর একটাই, প্রো মোদি, অ্যান্টি মোদি।
এবারের ভোট এই এই নতুন আঙ্গিকে ইউপিকে তুলে ধরলো এবং খুব স্বাভাবিকভাবেই 2000 পরের ভোট অর্থাৎ তোমার 2019-এর লোকসভা ভোটেও কিন্তু আমরা গোটা দেশ জুড়ে এই প্রবণতাটা বিচরণ করবে তার বলার অপেক্ষা রাখে না। পিউ, ঠিকই, এটা উত্তরপ্রদেশে যদি এই অবজারভেশনটা ঠিক হয়, আমরা বিহারের ক্ষেত্রে, এটাও গো বলার আরেকটা রাজ্য, এটা তো দেখলাম না প্রো মোদি অ্যান্টি মোদি, কিংবা মোদি ঝড়ে সবটা উড়ে গেল উদয়নদা। না, বিহারে কাজ করলো না, উত্তরপ্রদেশে কি করে? বিহারের ক্ষেত্রে যেটা আপনি যদি খেয়াল করেন সেটা হচ্ছে বিহারে নীতিশ কুমার তো কিছু কাজ করেছেন এবং নীতিশ কুমারের সাথে একসময় বিজেপির সঙ্গেই ছিলেন, সঙ্গে থেকেই কাজটা করেছেন এবং 2014 নির্বাচনের আগে তিনি বিজেপির হাতটা ছাড়লেন, 2013 সালে উনি হাতটা ছাড়লেন। নীতিশ কুমারকে কিন্তু সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছেন এবং জোটের ক্ষেত্রে ভোটের আগে লালু প্রসাদ যাদব, সেখানে কিন্তু জোটে কোনো রকম গন্ডগোলটা হয়নি এবং সেখানে নীতিশ কুমার পুরো সমর্থন পেয়েছেন এবং নীতিশ কুমার যে উন্নয়নের ভগীরথ এই হিসেবে বিহারে প্রতিপন্ন হয়েছেন ভোটের আগে। হ্যাঁ, সেখানে কেউ বাধা দেয়নি, কিন্তু অখিলেশ যাদব প্রথম বাধাটাই পেয়েছেন তার পরিবার থেকে এবং সমাজবাদী পার্টিটা কিন্তু উত্তরপ্রদেশের মানুষ জানে সমাজবাদী পার্টিটা হচ্ছে মুলায়ম সিং যাদবের পার্টি, অখিলেশ যাদবের পার্টি নয়। অখিলেশ যাদব যেটা করতে চেষ্টা করেছেন সেটা হচ্ছে সমাজবাদী পার্টির ফেসটাকে চেঞ্জ করতে চেয়েছেন এবং রাতারাতি এবং সেটাকে একটা সর্বভারতীয় স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছেন, যেটা একেবারে কাজে দেয়নি। এবং অনেকে বলেছেন যে বাবা ছেলের লড়াইটা আসলে নাটক গটআপ ছিল, যদি নাটকও হয়ে থাকে খুব ফ্লপ চিত্রনাট্য তা প্রমাণিত হয়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে কি অবস্থা অখিলেশের বাড়ির সামনে? একদিকে যখন জশন, একদিকে যখন চলছে হোলির বার্তা নিয়ে, গেরুয়া আবির নিয়ে ছড়াছড়ি, তখন অখিলেশের বাড়িতে একেবারে শ্মশানের শান্তি, নিস্তব্ধতা। দেখুন 5 নম্বর কালিদাস মার্গ, এটাই অফিসিয়ালি অখিলেশ যাদব অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাসস্থান। সকালে নিজের বাড়ি থেকে একবার শুধু এই মুখ্যমন্ত্রীর বাসস্থানে এসছে, কিন্তু একেবারেই যাকে হিন্দিতে বলে সন্নাটা, অর্থাৎ একজন দুজন যারা সিকিউরিটি আছে তারা আছে, তাছাড়া কিন্তু গোটা কালিদাস মার্গের এই রাস্তা একেবারে শুনশান, একেবারেই ফাঁকা। অর্থাৎ কেন হার হলো এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু পার্টির ভেতরে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে মুসল পর্ব আমরা দেখেছি, সমাজবাদী পরিবারের ভেতরে যে দঙ্গল আমরা দেখেছি, তার জন্যই কি অখিলেশ হারলেন? রাহুল গান্ধীর হাত ধরা, সেটা কি কোথাও না কোথাও ভুল হলো? মুলায়ম সিং এর রাস্তায় নেমে প্রচার না করা, সেটা কি কোথাও না কোথাও ভুল হলো? নাকি শিবপাল যাদব, যেটা মনে করা হচ্ছে, নরেশ আগরওয়াল গতকালই যেটা বলছিলেন যে শিবপাল যাদবের তরফ থেকে ষড়যন্ত্র করা হয়েছে, এই সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে। কিন্তু বোঝাই যাচ্ছে হারের ধাক্কায় একেবারেই কিন্তু ফাঁকা হয়ে গেছে। এবং আমার সহকর্মীকে বলবো, যদি ওই দিকটা একটু দেখানো যায় তাহলে দূরে বিজেপির যে সেলিব্রেশন, সেটাও কোথাও না কোথাও আঁচ ফেলছে অখিলেশ যাদবের বাড়ির সামনে। কারণ আজকে তিনি পরাজিত নায়ক এবং যেহেতু তিনি পরাজিত, তার বাড়ির সামনে কোনো রকম কোনো ভিড় কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে না। এবং তিনি একবারে নিজের বাড়ি থেকে এখানে এসছেন ঠিকই, কিন্তু সেখান থেকে কিন্তু আর তিনি বেরোচ্ছেন না 24 ঘন্টার জন্য। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, লখনৌ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে দেখছেন এই জয়কে? টুইট করেছেন মমতা, দেখুন। মুখ্যমন্ত্রী বলেছেন, গণতন্ত্রে কেউ জেতে কেউ হারে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, আমাদের প্রত্যেককেই সম্মান জানানো উচিত। টুইটে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী, মানুষের উপর আস্থা রাখা উচিত, এটা মানুষের রায়। টুইট করে উত্তরপ্রদেশের জয় নিয়ে, 5 রাজ্যের জয় নিয়ে মন্তব্য করেছেন তিনি। পছন্দের দলকে বেছে নেওয়ার জন্য ভোটারদেরও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আপনারা দেখলেন, তিনি টুইট করেছেন। নোটবন্দি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশেও গিয়েছিলেন, আমরা দেখেছি, এবং সেখানেও একাধিক সভা করেছেন তিনি। কি প্রতিক্রিয়া আপনি দিতে চাইবেন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে? মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই খুব সুন্দর বক্তব্য রেখেছেন তিনি, মানুষের উপর আস্থা রেখেছেন। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, বিশেষজ্ঞদেরও ছাপিয়ে মানুষ এবার নরেন্দ্র মোদীকে জিতিয়েছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিকে জিতিয়েছেন এবং বিজেপির নেতৃত্বে উত্তরপ্রদেশের সার্বিক গণতান্ত্রিক ব্যবস্থাকে জিতিয়েছেন, মানুষই জিতিয়েছেন। আমরা যতই এখানে আলোচনা করি না কেন, রাজনৈতিক দল আমাদের এই বহুদলীয় ব্যবস্থার মধ্যে মানে উইনার্স অফ মেনি ফাদার্স বাট লুজার ইজ অরফ্যান, যেদিন যে হেরে যায় তার সম্পর্কে অনেক তখন
সাংবাদিকরা বিশেষজ্ঞরা ঠিক, এগুলো ঠিক। বলবেন, যেমন অখিলেশকে নিয়ে এত আলাপ আলোচনা চলছিল, কিন্তু যখন নির্বাচনটা শুরু হয়েছিল তখন অখিলেশের পরিবারের লড়াইকে বলা হচ্ছিল যে তার পরিবারে পারিবারিক লড়াই এবং ঘাত প্রতিঘাতটাকে কে কার বায়োলজিক্যাল বাবা নয় এই পর্যন্ত চলে গিয়েছিল, এবং সেখান থেকে এমন দেখানো হচ্ছিল যে এই শেষ কথা। মানে এছাড়া সেই 50-এর দশকে কংগ্রেসের মতো মানে অখিলেশকে এই ধরনের মিডিয়া হাইপ অখিলেশ পেয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেল যে রাহুল গান্ধীকে যে ধরবে সে শেষ। এখানে সিপিআইএম ধরে চেষ্টা করেছিলেন, পশ্চিমবঙ্গের অবস্থানটা একটু রাজনীতিগতভাবে ভিন্ন, কংগ্রেসের শক্তিটাকে গতবারের থেকে একটু এখানে বাড়িয়েছে, মানুষও কিছু দিনের জন্য প্রভাবিত হয়েছিলেন। ওমপ্রকাশ দা, রাহুলের হাত ধরলেই শেষ, কোথাও কি রাহুল গান্ধীর পলিটিক্যাল ক্যারিয়ারেও একটা বড় দাগ তৈরি করলো না উত্তরপ্রদেশ? হ্যাঁ বলুন। অতি অবশ্যই না, আমরা কি সেখানে সরকারে রয়েছি নাকি? এগুলি অবান্তর কথা। এটা বিজেপির একটা তাদের পলিসি যে সমস্ত কিছুতে রাহুল গান্ধীকে টেনে নিয়ে আসা। রাহুল গান্ধী সম্পর্কে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। রাহুল গান্ধীর সম্পর্কে একটা ইতিবাচক ধারণা সারা ভারতবর্ষে রয়েছে। উত্তরপ্রদেশে বলুন বা পাঞ্জাবে বা মণিপুরে, গোয়াতে, যেখানে যেটা নির্দিষ্ট আর কি তার জন্য কর্মসূচি ছিল সেগুলি উনি পালন করেছেন। কিন্তু উত্তরপ্রদেশে যত দেখেছি তত তো আমরা দেখিনি অন্য রাজ্যগুলোতে। উত্তরপ্রদেশে আমরা পরাজিত হয়েছি, কিন্তু তার মানে সেটা রাহুল গান্ধীর, হ্যাঁ সেটা উত্তরপ্রদেশে আমরা হেরেছি, সেখানে নেতৃত্বে ছিলেন অখিলেশ যাদব, রাহুল গান্ধী সঙ্গত দিয়েছেন, এবং এটা আগামী দিনে এটাতে একটা মাস্টার স্ট্রোক যে বড় বড় যতগুলি রাজ্য আছে, আপনার পশ্চিমবঙ্গ বলুন বা তামিলনাড়ু বা আপনার মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ বা বিহার, এই যে 5টা বড় রাজ্য আছে যেখানে কংগ্রেস প্রধান শক্তি নয়, সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কিন্তু আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে আমরা সক্ষম হয়েছি, এবং সেটা কিন্তু আগামী দিনে কংগ্রেসকে কিন্তু আরো শক্তি যোগাবে। এর সঙ্গে অতি অবশ্যই যুক্ত রয়েছে পাঞ্জাবে একটা ডিসাইসিভ ম্যান্ডেট কংগ্রেস পেয়েছে। আমরা আমি ফেসবুকে একটু আগেই কংগ্রাচুলেশন জানালাম বিজেপিকে, আপনাদেরকেও 2-3 বার করে বলেছি। তো পাশাপাশি তো এটাও ঠিক যে কংগ্রেস মুক্ত ভারত তো হচ্ছে না, কংগ্রেস যুক্ত ভারত হচ্ছে। সেই গোয়াতেও আর কি না, এটা ঠিক, এটা ঠিক। রাহুল গান্ধীকে অ্যাকসেপ্ট করছেন কি করে সাধারণ মানুষ, আম জনতা, সেটা যদি প্রশ্নের মুখে থাকে তা বিতর্কের বিষয়, চর্চার বিষয়। কিন্তু এটাও ঠিক একই সঙ্গে আমি উদাহরণদার কাছে আসবো যে এই আঞ্চলিক দলগুলো আপকে ঘিরে কত স্বপ্ন, দলের যে নেতা থাকবে সামনে থেকে দাঁড়িয়ে যে দলকে মানে লিডারি ফেস নির্ভর দলের রাজনীতি, দায়িত্ব, জয় পরাজয়ের দায়িত্ব কিছুটা হলেও তার উপরে যায়। অতীতেও রাহুল গান্ধী একবার বিহারে একদম নিজে দাঁড়িয়ে থেকে 17 জন ক্যাবিনেট মিনিস্টার নিয়ে নির্বাচন লড়েছিলেন, ডাবল ডিজিটের দলকে নিয়ে আসতে পারেননি। এবারেও যে ধরনের আক্রমণাত্মক কথাবার্তা বিভিন্ন সময় দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছিলেন, এবং তার থেকে উজ্জীবিত হয়ে অখিলেশও তার আক্রমণের মাত্রা, ব্যক্তি আক্রমণের মাত্রাটা নিয়ে গিয়েছিল, মানুষ সেটাকেও প্রত্যাখ্যান করেছে। অতএব কংগ্রেসের এটা তো কংগ্রেসের সবচেয়ে বড় দুর্বলতা, এত বিরাট রাজনৈতিক দল উত্তরপ্রদেশের উপর নির্ভর করে একসময় নির্বাচন তারা গোটা দেশ শাসন করেছেন, আজকে সেই উত্তরপ্রদেশে তারা আঞ্চলিক দল হয়ে গেছেন এবং সমস্ত জায়গায় জাতীয় পার্টিকে স্থানীয় রাজনৈতিক দলকে ধরে রাখতে হচ্ছে। এটাও দুর্ভাগ্যজনক। কিন্তু বাকি 3টে রাজ্যে যদি কংগ্রেসের এখনো পর্যন্ত যা অবস্থান রয়েছে, আমরা পাঞ্জাবের ক্ষেত্রে যদি দেখি, এটা ভালো করবে, অনেক বুথ ফেরত সমীক্ষা কিন্তু আপকে এগিয়ে রেখেছিল কংগ্রেসের থেকে, অনেক পিছিয়ে মানে মানুষ এই জাতীয় দলগুলো এবং যেগুলো স্টেবল, যাদের সংগঠন রয়েছে, যাদের একটা মুখ রয়েছে, সেগুলোর উপরই ভরসা রাখছেন। আঞ্চলিক দলের দিন কি শেষ হতে চললো? না, সে তো রাখছেই। আঞ্চলিক দলের দিন শেষ হতে চললো এরকম কথা আমি বলতে পারি না, এরকম বলা যায় না। কিন্তু যেটা বলা উচিত সেটা, যেটা সমীক্ষা একটু আগে বলছিলেন, নাথিং সাকসিডস লাইক সাকসেস, অর্থাৎ সাফল্যের থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এবং সেখানে যিনি সফল হচ্ছেন তাকে বড় করে দেখা এবং যিনি ব্যর্থ হলেন তাকে ছোট করে দেখা, এটা আমাদের প্রচলিত একটা ব্যাপার। তো রাহুল কিছু বলতে চাইছেন ওমপ্রকাশ, একটু শুনে নি। ওমপ্রকাশ তো বলুন। না, আমি বলছিলাম যে শ্রমিক যে বিশ্লেষণ রাখছেন সেটা তাহলে কি বিহারের ক্ষেত্রে বা দিল্লির ক্ষেত্রে তাহলে কি মোদির পপুলারিটি ছিল না? ইস্যুটা হচ্ছে যে এগুলি সাইক্লিক্যাল, এক একটা জায়গায় দেখুন, আপনি খেয়াল করে প্রত্যেকটা জায়গায় ইনকামবেন্ট পার্টি তারা হেরে গেছে। বিজেপি আকালি দল হেরে গেছে, উত্তরাখণ্ডে আমরা হেরেছি, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের নেতৃত্বে সরকার হেরেছে। তো এগুলি সাইক্লিক্যাল, এটা এইভাবে বলা যে রাহুল গান্ধীর সঙ্গে হেরে যাবে, এটা আমার মনে হয় যে দিস ইজ রিয়েলি টু মাচ।
না না টু মাচ না, আমি আপনার বক্তব্যের সঙ্গে কোনো জায়গায় দ্বিমত পোষণ করছি না। আমি বলছি মিডিয়া হাইপ যে জায়গায় তো পৌঁছেছিল ঠিকই আছে, এবং সমস্ত মোদি আর অমিত শাহের নেতৃত্বে আর কি পাঞ্জাবে বিজেপি আকালি দল হেরেছে, তাহলে সেটাও তো বলতে হয়। বলছি তো আমরা, কিন্তু আমি তো এটা তো আমরা বলছি না, আমরা তো দল হিসেবে চিন্তা করি, ব্যক্তি আমাদের দলে বড় নয়। তাহলে আমাদের না, কিন্তু ব্যক্তি বড় নয়, মোদির মুখ দেখে আরে ভাই আমার যেটা মনে হয় মোদি মানে আছে দিন দেখে আপনারা কি মানে এটা কি আমার যেটা বলবেন? মনে হয় যে আজকে দাঁড়িয়ে আজকে তো রেজাল্ট তো আউট হয়ে গেছে। এখন তো পাঞ্জাবে অবশ্যই রাহুল গান্ধী আনন্দ করতে পারেন, উত্তরপ্রদেশে অবশ্যই মোদি অমিত শাহ আনন্দ করতে পারেন, তাই সেইটা নিয়ে আমাদের খুব বিতর্ক করার দরকার নেই। এখন 2019 দেরি আছে, দেখা যাক। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আজকে আলোচনার বিষয়, সেটা 307টা হতে চলেছে উত্তরপ্রদেশে বিজেপি। আমার যেটা যেটা চিন্তার বিষয়, সেটা কিন্তু শ্রমিকদের চিন্তার বিষয়। সেটা হচ্ছে কি করে তারা এবিভিপিকে সামলাবেন এবং কি করে তারা এই দেশপ্রেমিক, তথাকথিত দেশপ্রেমিক জন্মাচ্ছে এখন ভারতবর্ষে নতুন নতুন, যারা যারা যাকে তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে দিচ্ছে এবং তারা ফেসবুকে চর্চা করছে এবং তারা মাঠে ময়দানে মাঠে ময়দানে মারধর করছে। অধ্যাপকের গায়ে হাত দিয়েছে রামজশ কলেজে, দিল্লির রামজশ কলেজে গুরমেহর কাউরকে দিল্লি ছাড়তে হয়েছে। এই এলিমেন্টদের যারা এই ধরনের আপনি ফেসবুক নিয়ে চিন্তা বলছেন না, কিন্তু টুইট দেখে কেন্দ্রের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এক দফতরের, তিনি নিজে টুইট করেছেন যা বিতর্ক উস্কোচ্ছে। সুতরাং এগুলো তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। এদেরকে কি করে সামলাবেন সেটা কিন্তু ভাবা দরকার, প্রয়োজন আছে। খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? একটু বিতর্ক থাকবে না? রাজনৈতিক দলকে হরিনাম সংকীর্তনের দল, পলিটিক্যাল পার্টিতে ব্যান্ড, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে। কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি? দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে বক্তৃতা করছেন, আমাদের দেশের সম্পদের উপরে প্রথম অধিকার দেশের সংখ্যালঘুদের। একজন দাঁড়িয়ে 2008-এ বক্তৃতা করছেন ফুরপুরা শরীফে যে আমি বিজেপির সঙ্গে ছিলাম, তোমরা সিপিএমকে ভোট দিয়েছিলে, আমি বিজেপি ছেড়েছি, তোমরা 27% তোমরা আসো, তোমরা এসে উল্টে পাল্টে দেবে। ধর্মের ভিত্তিতে আপনি সংরক্ষণ করছেন, যেটা বেসিক, উইচ ইজ ডেট্রিমেন্টাল টু দ্য বেসিক ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেটা সাম্প্রদায়িকতা নয়। একই ভোটার, একই মানুষ, একই আঙুল অন্য জায়গায় যখন টিপছে, তখন সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক মতামতের বহিঃপ্রকাশ। সেই আঙুলি যখন বিজেপির বোতামে টিপছে, তখনই সেটা সাম্প্রদায়িক কিংবা সাম্প্রদায়িক আবেগের দ্বারা প্রভাবিত। এই তত্ত্বকে মানুষ প্রত্যাখ্যান করেছে। উত্তরপ্রদেশ, যেটা একটু আগে রজত বলছিল, যে ভারতবর্ষের সবচেয়ে বড় ল্যাবরেটরি, সেই বড় ল্যাবরেটরিতে বিশেষজ্ঞদের থেকে নিজেদের বড় বিশেষজ্ঞ বানিয়ে সমস্ত বর্ণের এবারে কি সব জায়গায় অধ্যাপকরা যারা একটু অন্যরকম কথা বলবেন তাদের মারধর করা হবে? এটা বহুত্ববাদের দেশ। কে মারবে? কাকে মারবে? মেরেছে তো রামদাস কলেজে তো মেরেছে। অধ্যাপককে মারার ঘটনা এটা তো আমরা রাস্তায় ফেলে মেরেছে। হ্যাঁ, রাস্তায় ফেলে মেরেছে। তাহলে শাস্তি হবে কোথায়? এখনো সরকার ছিল না, এবার সরকারটা হয়েছে। আজম খান টান যাদের এখন দেখা যাচ্ছে কাউটটাও আছে, যাদের আতঙ্কিত মানুষ ভয়ে নিজস্ব পুলিশের পাশাপাশি কে এসপি কে খুন করার অভিযোগ আছে কারোর বিরুদ্ধে। একটার পর একটা কলেজে সেমিনার করা যাবে না? কেন করা যাবে না? একটার পর একটা সেমিনার বন্ধ করে দেওয়া আমাদের তো কেন আমরা আমাদের কথা বলতে পারছি না? না, আপনারা বলুন না। কিন্তু আপনাদের মাটি, এখানে প্রত্যেকের কথা বলবে, এটা বলতে পারছে না তো শ্রমিক দা। দিল্লিতে একটার পর একটা কলেজের সেমিনার বন্ধ করে দেওয়া হচ্ছে। সেমিনারের বক্তব্য যদি হয় যদি বক্তব্য কালচার অফ প্রোটেস্ট, সেখানে কি বিজেপি গিয়ে বলতে পারে না? সেখানে কোনো বক্তব্য যদি এরকম থাকে যে কাশ্মীরের স্বাধীনতা চাই, সেই সেমিনার আমরা হতে দেব না। বলেনি, সেটা ওখানে নয়, কোথাও হতে দেব না। বলেনি তো, সর্বশক্তি দিয়ে বলেইনি। যদি কোথাও ভারতীয় ভারতবর্ষকে আপনি যেটা বলছেন সেটা তো সত্য নয়। তার কারণ সেখানে মনে করছে রামদাস কলেজে তারা তাহলে বোঝাতে পারেনি। না, রামদাস কলেজে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে উমার খালিদ তো আসেনি। উমার খালিদ তো আসার কথা ছিল, তাকে ডাকা হয়েছিল এবং তিনি কি বলবেন সেটা শোনার আগেই মারামারি শুরু হয়ে গেল। এবং সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে। কিছু জায়গায় তো আমাদেরও ঢুকতে দেয় না, বলে আমরা গেলেই মারামারি লেগে যাবে। আমার হচ্ছে এরপরে কি আমরা যখনই বহুত্ববাদের কথা বলবো আমাদের মারা হবে? না, বহুত্ববাদের তো আমরাই সবচেয়ে বড় সমর্থ। ভারত ছাড়া তার কোনো জায়গায় এই মাত্র বলেন এক জাতি এক প্রাণ এক কথা। বহুত্ববাদ, এখানেই তো মাটি। প্রকৃত বামপন্থী তো এখানেই।
ইয়ৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে। শ্রমিকদা যা হোক করে আজ মেলাবেনি। মেলাবে না, যা বলেছেন তিনি মেলাবেন। শ্রমিকদা আপনি আবার বলবেন, আপনি আবার বলবেন। আপনাদের রাজ্য সভাপতি কি বলেছেন একটু শুনি। রাজ্য সভাপতি একটু পরে শুনে নেবেন, উনি আমাদের বড় নেতা। একটা বলে যাচ্ছি, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে যখন স্টুডিও ফ্লোরে ডাকা হয়েছে, তো আমি তো স্বাভাবিকভাবেই বিজেপির কথাই বলবো, অন্য পার্টির কথা বলা। ওর খালি যার নাম বলছেন ও এসে কি বলবে মানুষ সেটা জানে, সেই জন্য উত্তেজনা তৈরি হয়েছে। যা বল ব্যাখ্যা নিজের মতো দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। দিলীপ ঘোষের বক্তব্য একবার শোনা যাক উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে। ভারতীয় রাষ্ট্রবাদের জয়, ভারতীয় জনতার জয়, মোদী এবং অমিত শাহর যে নেতৃত্ব, তার প্রতি মানুষের যে বিশ্বাস, তার জয়। না, এই জয়ে কি পশ্চিমবঙ্গের বিজেপি কোনোভাবে উদ্দীপ্ত হলো? শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে যে বিকাশের উন্নয়নের রাজনীতি মোদীজি শুরু করেছেন, ভারতবর্ষের 125 কোটি লোক তার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ বিজেপিকে নিজের বুকে স্থান দিয়েছে। সেই জন্য প্রত্যেকটি নির্বাচনে আমরা বিজয়ী হচ্ছি। বিচ্ছিন্নতাবাদী, তোষণবাদী, জাতপাতের রাজনীতি ধীরে ধীরে ভারতের রাজনীতি আকাশ থেকে সরে যাচ্ছে। পশ্চিমবাংলায় কাল থেকে ফোন আসা শুরু হয়ে গেছে, বিভিন্ন লোক পার্টিতে জয়েন করতে চাইছেন। আমাদের কর্মীরা অধিক উৎসাহ নিয়ে কাজ করে বিজেপিকে শক্তিশালী করবে। প্রত্যেকটি নির্বাচন আমরা জিতব। যা কিছু সমাজ বিরোধী, দেশ বিরোধী গতিবিধি, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে কেসগুলো চলেছিল সেগুলো নিশ্চয়ই আরো তাড়াতাড়ি এগোবে, কারণ সাধারণ মানুষ চান দোষীরা শাস্তি পাক। বাবুল সুপ্রিয়র ঘটনা যে জারি হয়েছে, আপনি কিভাবে দেখবেন বলছেন? দেখুন, অনেক কেস অনেক জায়গায় চলছে। আমাদের অনেক मैं दौरा में गया था और वहीं पर जनता का जो रुख वो हम देखा।